শোন ওরে পথের ভিখারি, কোন কুক্ষণে যে তোর মতো একটা ফতুরকে আমি নিজের জীবনসঙ্গী বাছার ভুল করেছিলাম। এখন কি করবি তুই? প্রতিশোধ নিবি? ক্ষমতা থাকলে একবার ছুঁয়ে দেখ। তুই আমার গায়ে হাত তুললি। যে ছেলেটা নিজের ভিটেমাটি, পূর্বপুরুষের সঞ্চয় আর নিজের সর্বস্ব বাজি রেখেছিল, সে আজ নিজেরই চেনা মানুষদের ভিড়ে একেবারে আগন্তুকের মতো দাঁড়িয়ে। সামনে শাশুড়ি আর শ্যালকের চোখে শুধুই তাচ্ছিল্যের দৃষ্টি। নবীন, তুই এই অসময়ে এখানে কেন? তোকে কি তোর অফিস থেকে তাড়িয়ে দিয়েছে যে কুকুরের মতো এখানে ছুটে এসছিস? অপমান গায়ে মেখে নবীন শান্ত গলায় বলল, আন্টি, আমাকে তানিশার সাথে খুব জরুরি একটা বিষয়ে একা কথা বলতে হবে। কিন্তু সেখানে দয়ার কোনো ছিটে ফোঁটা ছিল না। তানিশা কড়া গলায় আটকে দিল, যা বলার আছে মা আর রোহানের সামনেই বল। নবীনের গলা কাঁপছিল যখন সে সোজাসুজি প্রশ্নটা করল, তানিশা, তুই আমার লকার থেকে 5 কোটি টাকা কেন সরালি? সারা ঘরে শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো, যা তানিশার তীক্ষ্ণ আর বানোয়াট হাসির শব্দে খান খান হয়ে গেল। কিসের 5 কোটি? আমি তোর কোনো টাকা পয়সায় হাত দিইনি, স্পষ্ট শুনে রাখ। আমি কেন তোর টাকা সরাতে যাব? সে তার মা এবং ভাইয়ের দিকে ফিরে ব্যঙ্গ করে উঠল, শুনলে তোমরা? এই চিরজন্মের ভিখারিটা দাবি করছে আমি নাকি ওর লকার কাটে 5 কোটি সরিয়েছি। মনে হচ্ছে ও এখনও ঘোরের মধ্যে আছে আর দিবা স্বপ্ন দেখছে। নবীনের অসহায়তা ক্রমশ বাড়ছিল। সে কাতর স্বরে বলল, তানিশা, আমার ওই ভল্টের অ্যাক্সেস শুধু তোর কাছেই ছিল। ঠিক তখনই তার শাশুড়ি ব্যঙ্গাত্মক সুরে বলে উঠলেন, সত্যি তোর কাছে 5 কোটি টাকা ছিল? তবে একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, যে তোর মতো একটা সাধারণ কেরানি, যে কিনা হাড়ভাঙ্গা খাটুনি খেটে মাসে 50,000 টাকা পায়, তার কাছে এতগুলো টাকা এলো কোথার থেকে? বল শুনি, কোথার থেকে পেলি? নবীনের মুখে কোনো জবাব ছিল না। সে শুধু হাত জোর করে বলল, আমি সেটা বলতে পারবো না যে টাকাটা কিভাবে এসছে, কিন্তু এটুকু জেনে রাখো, ওই টাকাটা যদি আমি আজ না পাই তবে আমার জীবন শেষ হয়ে যাবে। তানিশার চোখে মুখে এখন শুধুই তীব্র অবজ্ঞা। সে চেঁচিয়ে বলে উঠল, ওরে ও ছন্ন ছাড়া, কোন খারাপ সময় যে তোর মতো একজনকে বিয়ে করার কথা ভেবেছিলাম। অপদার্থ তো তুই গোড়া থেকেই ছিলি, কিন্তু এখন দেখছি তোর মাথাটাও খারাপ হয়ে গেছে। নিজের ভাইয়ের দিকে তাকিয়ে সে কটূক্তি করল, নর্দমার পাক যতই পরিষ্কার করো না কেন, তার দুর্গন্ধ কখনো ঘোচে না। রোহানও নাকশিটকে সমর্থন জানালো, দিদি, আমার এই বস্তির লোকেদের গায়ের গন্ধ একদম সহ্য হয় না। নবীন শেষবারের মতো নিজের অধিকার খাটানোর চেষ্টা করল, ভুলে যাস না আমি তোর হবু স্বামী। কিন্তু তানিশা এক নিমেষে তার সব ভুল ধারণা ভেঙে চুরমার করে দিল। হতে চলেছিলি, আমার মাথায় গোবর পড়া ছিল বলে তোর মতো ছেলের পাল্লায় পড়েছিলাম। আর শোন, আমি খুব ভালো করেই জানি তুই ওই 5 কোটি কোথা থেকে আর কি উদ্দেশ্যে জোগাড় করেছিলি। দেখ, হাজতবাস করা এমন কিছু ভয়ের ব্যাপার নয়। নবীনের চোখে মুখে তীব্র আতঙ্ক ফুটে উঠল। তবে তুই চিন্তা করিস না তানিশা, আমি কাউকেই জেলের ভাত খেতে দেব না। কিন্তু তানিশার চেহারায় বিন্দুমাত্র অনুশোচনা বা মায়া ছিল না। সে কর্কশ গলায় বলল, কেন খাবে না? জেলে তো যেতেই হবে। অন্যায় যখন করেছিস তখন তার ফল তো ভোগ করতেই হবে। নবীন থমকে গেল। তোর কি সত্যিই মনে হচ্ছে যে আমি জেলে যাব? চুপ কর, একদম চুপ। তানিশা তাকে থামিয়ে দিয়ে ধমকে উঠল, এখন তুই মুখ বন্ধ রাখবি আর আমি বলবো। মা, তোমরা তো জানোই না ও কত বড় দুর্নীতি করেছে। ওর নামে কনস্ট্রাকশন মার্কেটে বেআইনি পারমিট আর কালো টাকার রমরমা কারবার। অ্যান্টি করাপশন ব্যুরোর নোটিশ এসছে ওর নামে। নিজের চামড়া বাঁচাতে প্রমোটারদের কাছে 5 কোটি টাকা ভিক্ষে চাইছে। ও যে কোনো মুহূর্তে শ্রীঘরে ঢুকতে পারে। তখনই রোহান হাততালি দিয়ে ব্যঙ্গ করল, বাহ দাদা, যাকে আমরা নিষ্কর্মা ভাবছিলাম সে তো মাস্টার মাইন্ড বেরোলো। একদিনের ভেতরেই 5 কোটি জোগাড় করে ফেলল। গুরু মানতে হয়। কিন্তু মা, তুমি কি তোমার মেয়ের বিয়ে একটা দাগি আসামির সাথে দেবে? শাশুড়ির চেহারায় বিরক্তি আরও গাঢ় হল। কখনোই নয়, আমি আমার মেয়েকে একটা জেলের আসামির হাতে সঁপে দেব না। নবীন করুণভাবে হাত দুটো জুড়ল। আমি কোনো অপরাধী নই তানিশা, পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। ব্যাপারটা খুব ঘোরালো হলেও আমি সবটা সামলাচ্ছি। কবিরের সাথে আমার কথা চূড়ান্ত হয়েছে। ওই 5 কোটি জমা দিলেই আমরা এই আইনি ঝামেলা থেকে রেহাই পাবো মানে। তানিশা কাঁধ ঝাঁকিয়ে বলল, দুর্নীতি করেছিস যখন, জেলের ঘানি তো টানতেই হবে। তোকে বাঁচানোর জন্য আমি 5টা পয়সাও খরচা করব না। নবীনের সহ্য শক্তির তলা নিতে ঠেকেছিল। তানিশা, তুই আমার সাথে এরকম তুই তোকারি করে কথা বলছিস কি সাহসে? তানিশা খিলখিল করে হেসে জবাব দিল, ঠিক সেভাবেই যতটা সম্মান তোর প্রাপ্য। মাথায় রাখবি,
তরকারিতে নুন আর মানুষের সম্মান তার যোগ্যতা অনুযায়ী হয়। নবীন শেষবারের মতো বোঝানোর মরিয়া চেষ্টা করল, তানিশা, এটা আমাদের দুজনের ভবিষ্যতের ব্যাপার। তাহলে আমার উত্তরটাও মাথায় গেঁথে নে। তানিশা গর্জে উঠে বলল, তোর সাথে আমার কোনো ভবিষ্যৎ নেই। আর রইল ওই 5 কোটির হিসেব। হ্যাঁ, আমিই সরিয়েছি। বল, কি ছিড়বি তুই? নবীন এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো যেন ঘাড় থেকে পাথর নেমে গেছে। ভাগ্যিস টাকাটা তোর কাছেই সুরক্ষিত আছে। আমি তো ভয় পাচ্ছিলাম কেউ চুরি করে নিল বুঝি। তানিশা, দয়া করে টাকাগুলো ফেরত দে। কবির ওদিকে অফিসারদের ম্যানেজ করছে। তানিশার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। টাকা? সে তো আমি খরচ করে ফেলেছি। রোহানের গ্র্যাজুয়েশন ছিল না? স্পেনে একটা ফার্ম হাউস আর পুরো পরিবারের ইউরোপ ট্যুর বুক করেছি। তাই না রে রোহান? রোহান লাফিয়ে উঠে বলল, একদম দিদি। নবীনের পায়ের তলা থেকে মাটি খসে পড়ল। তোরা কি পুরোপুরি পাগল হয়ে গেছিস? এক্ষুনি রিয়েল এস্টেট এজেন্টকে ফোন কর আর সব বুকিং বাতিল কর। সরি জামাইবাবু। রোহান নিজের দামি ফোনটা নাড়িয়ে বলল, ইনস্টাগ্রামে সব ছবি আপলোড হয়ে গেছে। এখন পিছিয়ে আসা মানে প্রেস্টিজ পাংচার। তাছাড়া আমি ইউরোপ যাচ্ছি, আপনার জন্য সেখান থেকে সুভেনিয়ার নিয়ে আসব। জেলের 4 দেওয়ারের মাঝে ওগুলো দেখে সময় কাটাবেন। নবীন বনে গেল। তার চোখের তারায় জমে থাকা সমস্ত ভরসা নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। সে ভারী গলায় বলল, নিজেদের মিথ্যে অহমিকা মেটাতে গিয়ে তোরা নিজেদের পরিবারকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিস। এটা অ্যান্টি করাপশনের মামলা, সোজা অ্যারেস্ট ওয়ারেন্ট। তানিশা, তোর ভাইকে বল অবিলম্বে সব বাতিল করতে, না হলে তোকে এর চরম মূল্য চোকাতে হবে। তানিশা তাচ্ছিল্যের হাসি হেসে উল্টে বলল, চরম মূল্য তো আমি সেই দিন থেকেই চোকাচ্ছি যেদিন তোর হাতে আংটি পরিয়েছিলাম। ক্ষণে ক্ষণে আমার অনুশোচনা হয়। ভিখারি তো তুই জন্ম থেকেই ছিলি, এখন আবার প্রতারকও সাজলি। এতজনের সামনে দাঁড়িয়ে ভিক্ষে চাইতে একটুও আত্মসম্মানে বাঁধল না? নবীনের 2 চোখ জলে ঝাপসা হয়ে এলো। সে ধরা গলায় বলল, আত্মসম্মানে বাঁধেনি, কারণ আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। থামা তোর এই সস্তা নাটক। তানিশা চিৎকার করে তাকে থামিয়ে দিল। আর কতকাল আমার আঁচলের তলায় লুকিয়ে বাঁচবি? মেরুদণ্ড সোজা করে নিজের বিপদের মুখোমুখি হতে শেখ। ঠিক সেই মুহূর্তে নবীনের ফোন বেজে উঠল। স্ক্রিনে কবিরের নাম। নবীন তড়িঘড়ি কল রিসিভ করল। কবির চাপা উত্তেজনার সাথে বলল, নবীন, তোর কপাল ভালো। উপরতলার কর্তারা মুখ বুজে টাকা নিয়ে ফাইল গায়েব করতে রাজি হয়েছে। শুধু পেমেন্টটা এক্ষুনি ক্লিয়ার করতে হবে, প্রত্যেককে 1 কোটি করে। কিন্তু নবীন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই তানিশা ছোঁ মেরে ফোনটা কেড়ে নিল। হ্যালো কবির, আমি খুব ভালো করেই জানি নবীন তোমাকে কি গল্প ফেঁদেছে। আমি একদম সাফ জানিয়ে দিচ্ছি, এই ঝামেলার পেছনে ওড়ানোর মতো আমার কাছে একটা কানাকড়িও নেই। তোমার ভালো চাইলে তুমি এই নোংরামি থেকে নিজেকে সরিয়ে রাখো, আর কখনো কল করবে না। নবীন পাথর হয়ে গেল। পরক্ষণেই সে উন্মাদের মতো চেঁচিয়ে উঠল, তানিশা, তুই এসব কি সর্বনাশ করছিস? আমার কথাটা অন্তত শোন। কবির, লাইনটা কাটবি না। তানিশা, সবাইকে এভাবে ফেরাস না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। কিন্তু তানিশা কোনো কথাই কানে তুলল না। সে সপাটে ফোনটা কেটে দিল এবং নবীনের বাঁচার শেষ খড়কুটোটাও নিজের পায়ে পিষে ছাই করে দিল। নবীন নিয়তির এমন এক নিষ্ঠুর মোড়ে এসে দাঁড়াল যেখানে তাকে টেনে তোলার মতো আর একটা হাতও অবশিষ্ট রইল না। অথচ কিছুদিন আগেও নবীন ছিল একজন তুখোড় আর্কিটেক্ট, যাকে গোটা ইন্ডাস্ট্রি এক ডাকে জিনিয়াস এবং মাস্টারমাইন্ড হিসেবে চিনত। কিন্তু ওর হবু স্ত্রী আর অফিসের বস কখনো ওর যোগ্যতার কদর করেনি। শহরের ব্যস্ততম রাস্তার মোড়ে একটা ক্যাব থামতেই নবীন এবং অনন্যা সেনগুপ্ত দুজনেই একসাথে সেটার দিকে ছুটে গেল। কে আগে ক্যাবটা ডেকেছে তা নিয়ে দুজনের মধ্যে এক প্রস্ত জোর তরজা চলল। শেষমেশ ড্রাইভারের কথায় দুজনেই ক্যাবটা শেয়ার করতে বাধ্য হল, কারণ দুজনেরই গন্তব্যে পৌঁছনোর তাড়া ছিল। অফিসে ঢোকার মুখে অনন্যা প্রচণ্ড তাড়াহুড়োয় নিজের ব্লু প্রিন্টের ফোল্ডারটা ক্যাবেই ফেলে চলে গেল। নবীন তাকে পেছন থেকে ডাকাডাকি করল, কিন্তু ততক্ষণে সে লিফটে উঠে গেছে। নবীন যখন ফোল্ডারটা ফেরত দেওয়ার জন্য রিসেপশনে গেল, তখন কড়া নিরাপত্তার কারণে তারা নবীনকে ভেতরে ঢুকতে দিল না। লবিতে অপেক্ষা করার সময় নবীনের চোখ গেল খোলা ফোল্ডারটার দিকে, যেখানে একটা অসম্পূর্ণ মেগা প্রজেক্টের নকশা রাখা ছিল। নবীন, যে নিজেই একজন দুর্দান্ত আর্কিটেক্ট, এক নজরেই বুঝে গেল যে ওটা স্ট্রাকচারাল ডিজাইনে মারাত্মক কিছু গলদ আছে। সে নিজের অজান্তেই পেন্সিল বের করে পুরো নকশাটাকে নতুন সেফটি রেগুলেশন অনুযায়ী নিখুঁতভাবে সংশোধন করে দিল।
খামের নিচে লেখা নামটার দিকে তার নজর গেল, অনন্যা সেনগুপ্ত। সে সিকিউরিটি গার্ডকে দেখে বলল, মনে হয় এই ফোল্ডারটা অনন্যা ম্যাডামের, ওনাকে একবার এটা পৌঁছে দিন। ওদিকে বোর্ডরুমে অনন্যা নিজের ফোল্ডার ছাড়া রীতিমতো ঘাম ছিল। ইনভেস্টররা মূল নকশা চোখে না দেখে 1 পয়সাও ঢালতে নারাজ। ঠিক তখনই গার্ড ভেতরে ঢুকে ফোল্ডারটা অনন্যার হাতে তুলে দিল। অনন্যা নকশাটা খুলেই চমকে উঠল। ভেতরে সবকিছু আমূল পাল্টে গেছে। সে ঘাবড়ে গিয়ে যখন ক্ষমা চাওয়ার উপক্রম করছে, ঠিক তখনই প্রধান ইনভেস্টর উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠলেন। ক্লায়েন্ট মুগ্ধ হয়ে বললেন, অভূতপূর্ব, আমরা আজ অবধি এমন মাস্টারপিস ডিজাইন দেখিনি। এই 1000 কোটির প্রজেক্টটা আপনাকেই দেওয়া হলো। মিটিং শেষ হওয়ার পর অনন্যা সোজা বাইরে অপেক্ষারত নবীনের কাছে ছুটে এলো এবং হাসি মুখে বলল, মিস্টার নবীন, আপনি আমার পুরো নকশাই তো বদলে দিয়েছেন। এমনিতেও আপনাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিশাল প্রজেক্টটা আমি নই, আপনার তীক্ষ্ণ মস্তিষ্কই অর্জন করেছে। আপনি কি আমার কর্পোরেশনে চিফ আর্কিটেক্ট হিসেবে যোগ দিতে ইচ্ছুক? সে বিনয়ের সাথে উত্তর দিল, আমি কোনো জিনিয়াস নই ম্যাডাম, নেহাতি একজন সাধারণ মানুষ। আমাকে মাফ করবেন, এই মুহূর্তে নিজের চাকরি ছেড়ে অন্য কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কিন্তু অনন্যা সেনগুপ্ত সহজে হাল ছাড়ার পাত্রী ছিলেন না। তিনি নিজের সবচেয়ে বড় চালটা চাললেন। নবীন রায়, আমি আপনাকে নিছক একটা চাকরি নয়, সোজা সিনিয়র পার্টনারের চেয়ার অফার করছি। আপনাকে বসে বসে নকশা আঁকতে হবে না, আপনি শুধু কোম্পানির রূপরেখা তৈরি করবেন। 8 অঙ্কের স্যালারি প্যাকেজ, নিজস্ব বাংলো, আর এমন একটা সাইনিং অ্যামাউন্ট যেটা ফেরানোর সাধ্য আপনার হবে না। সে খুব ভদ্রভাবে বলল, আপনার এই অভাবনীয় প্রস্তাবের জন্য আমি চিরকৃতজ্ঞ ম্যাডাম, কিন্তু আমি আমার বর্তমান সংস্থাকে বিপদে ফেলে আসতে পারব না, আমাকে মাফ করবেন। অনন্যা সেনগুপ্তের গলায় এবার গভীর শ্রদ্ধার সুর শোনা গেল। কোনো ব্যাপার না নবীন, তবে আমি তাও একবার অনুরোধ করব, সময় নিয়ে ভেবে দেখবেন। নবীনের ওখান থেকে চলে যাওয়ার পরই তিনি নিজের HR হেডকে ডেকে বললেন, ওর গতিবিধির ওপর নজর রাখুন, দুনিয়ার যা কিছু করার করুন, কিন্তু এই নবীনকে আমার নিজের টিমে চাই। কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই নবীনের পরম মিত্র কবির নবীনকে অত্যন্ত জরুরি তলব করে একটা নির্জন ক্যাফেতে ডাকল। নবীন হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছল। কবির, হঠাৎ এত এমার্জেন্সি কিসের? তানিশা আমার জন্য রেস্টুরেন্টে ওয়েট করছে, তাড়াতাড়ি খোলসা কর কি হয়েছে। কবিরের মুখটা সবের মতো খ্যাকাশে হয়েছিল। সে নবীনকে চেয়ারে বসিয়ে জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল, নবীন, আগে তুই একটু শান্ত হয়ে বস, খবরটা ভয়ঙ্কর, আমাদের চারপাশের মাটি সরে গেছে। নবীনের বাঁধভাঙা কৌতূহল আছড়ে পড়ল। দেরি না করে বল, কি হয়েছে? কবির একটা লাল ফাইল টেবিলের উপর সজোরে আছড়ে ফেলে কাঁপা কাঁপা গলায় বলল, বেআইনি নির্মাণ, ফেক পারমিট আর তানিশা মুখার্জি। নবীন, তানিশা মুখার্জি বিল্ডার্সের নামে সারা শহরে চোরা কারবার চলছে, প্রায় 100 কোটির মেগা স্ক্যাম। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো, অ্যান্টি কারাপশন ব্যুরো পুরো চক্রটার হদিশ পেয়ে গেছে। নবীনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কি? তুই নেশা করে আছিস নাকি? ভাই, এমনটা হওয়া অসম্ভব। তানিশা তো ওই অফিসে নিছকই একজন প্রজেক্ট হেড। আসল কোম্পানির মালিক তো বিক্রম, সমস্ত ফান্ডিং তো সেই কন্ট্রোল করে। কবির নির্মম বাস্তবের আয়নাটা তার সামনে তুলে ধরল। নবীন, দেশের আইন কারোর আবেগ দিয়ে চলে না। সরকারি কাগজে যার সই থাকে, ফাঁসি কাঠে তাকেই ঝুলতে হয়। এখন ঠিক কতটা সময় আছে আমাদের হাতে? নবীন থরথর করে কাঁপা গলায় জানতে চাইল। খুব বেশি হলে আর 5টা দিন, কবির সাবধান করে দিল। যে কোনো মুহূর্তে বাড়িতে রেড হতে পারে, আর ওকে হাতকড়া পড়াতে পারে। আর যদি একবার পুলিশ ওকে নিয়ে যায়, মিডিয়া ওর জীবনটা নরক বানিয়ে ছাড়বে। পম করে হলেও 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে। নবীন অবশ হয়ে চেয়ারে ধপ করে বসে পড়ল। ওর চোখের পর্দায় তানিশার নিষ্পাপ মুখটা ভেসে উঠল। সে ভারী বুক নিয়ে বিড়বিড় করে বলল, 10 বছরের জেল? ও যে আমার জীবনের প্রথম ভালোবাসা কবির, আমি ওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি রে। কবিরের চোখে স্পষ্ট আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল। সে নবীনের কাঁধ দুটো শক্ত করে ধরে তাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনতে চাইল। নবীন, একবার আমার চোখের দিকে তাকা। এই মহাবিপদ থেকে উদ্ধারের একটাই রাস্তা খোলা আছে। ইনভেস্টিগেশন অফিসারদের মুখ বন্ধ করে ফাইলের নামগুলো এক্ষুনি মুছে ফেলতে হবে। কিন্তু ওই কাজটা করানোর জন্য টাকার পাহাড় লাগবে। নবীন পলক না ফেলেই সোজা প্রশ্ন করল, ঠিক কতটা টাকা লাগবে? 5 কোটি, কবির গম্ভীর গলায় বলল, আর সেটাও আজকের সূর্যাস্তের আগে। এর চেয়ে 1 পয়সা কমেও ব্যুরোকে আটকানো কারোর বাবার সাধ্য নয়।
কবির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তাকে শেষবারের মতো সতর্ক করল। নবীন, 5 কোটি টাকা মুখের কথা নয় ভাই, ঠান্ডা মাথায় ভেবে দেখ। কিন্তু নবীনের সিদ্ধান্ত ছিল অটল পাহাড়ের মতো। সে দৃপ্ত কণ্ঠে জানালো, হয়ে যাবে, 5 কোটির ব্যবস্থা আমি ঠিক করে ফেলব, তুই শুধু অফিসারদের সাথে ডিলটা পাকা কর। কবির শেষ একটা চেষ্টা করে দেখল, নবীন, এই পুরো ঘটনাটা কি তানিশার জানা উচিত নয়? দেখ ভাই, এখনও তোদের রেজিস্ট্রি হয়নি, আর এটাও হতে পারে যে তানিশা মুখার্জি ইচ্ছে করেই। না কবির, এমনটা স্বপ্নেও ভাবিস না। নবীন তাকে কথার মাঝখানেই থামিয়ে দিল। আমি খুব ভালো করে জানি ও একটু বদমেজাজি, মুখে যা আসে তাই বলে দেয়, কিন্তু ভেতর থেকে মেয়েটার মনটা খুব পবিত্র। আমরা একসাথে কত রঙিন ভবিষ্যৎ বুনেছি, আমাদের জীবনটা প্ল্যান করেছি। আমরা শরীরের দিক থেকে দুজন আলাদা মানুষ হতে পারি, কিন্তু আমাদের আত্মা একটাই। আমি তানিশার গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না। নবীনের চোখে এক অদ্ভুত জেদ জ্বলজ্বল করছিল, যেন সে নিজেই নিজের ভাগ্য বিধাতা হয়ে উঠেছে। সে কবিরের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, আমাকে যদি আমার ভিটে মাটি বিক্রি করতে হয়, কিডনি বেচতে হয়, বা নিজেকেও যদি নিলামে তুলতে হয়, তাও আমি তানিশার কোনো ক্ষতি হতে দেব না। আমি ওকে অন্ধের মতো ভালোবাসি। কবির একদম চুপ হয়ে গেল। সে নবীনের এই অন্ধ প্রেমের সামনে পুরোপুরি অসহায় বোধ করল। ওদিকে কর্পোরেট অফিসের করিডোরে কয়েকজন স্টাফ ফিস করে কিছু আলোচনা করছিল। তারা টেরই পায়নি যে তানিশা ঠিক তাদের পেছনেই দাঁড়িয়ে সবটা শুনছে। বেচারা নবীনকে ইদানিং বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে। বিধ্বস্ত তো হবেই, অ্যান্টি কারাপশন থেকে নোটিশ ধরাইছে। আজ বিকেলের মধ্যে 5 কোটি টাকা জমা না করলে সোজা জেল হাজত। ফেক পারমিট, চোরা কারবার, ঘুষ, অপরাধের তালিকা তো আর ছোট নয়। তানিশার কান দুটো খাড়া হয়ে গেল। সে গটগট করে হেঁটে গিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। এক্সকিউজ মি, কি আলোচনা করছিলেন আপনারা? ওই স্ক্যাম, কালো টাকা, 5 কোটি, কার নামে এসব বদনাম রটাচ্ছিলেন? ম্যাডাম, আমরা তো কিছুই জানি না। তারা ভয়ে ভয়ে সেখান থেকে কেটে পড়ল। নবীন যখন কবিরের সাথে মিটিং শেষ করে বাইরে বেরিয়ে এলো, ততক্ষণে তানিশা নবীনকে রাস্তায় একা ফেলে রেখে রাগে গজগজ করতে করতে চলে গেছে। সে সোজা তার বসের বিক্রমের কেবিনে ঢুকে নিজের 10 বছরের প্রভিডেন্ট ফান্ড আর বোনাস দাবি করে বসল। বিক্রম অত্যন্ত ধূর্ততার সাথে তাকে অপমান করল। 1 কোটি? তুই কি পাগল হয়ে গেছিস? কোম্পানি এখন লাটে ওঠার জোগাড়। কিন্তু তানিশা ঘাড়ে চেপে বসায় সে 50 লাখের একটা চেক দিতে বাধ্য হল। নবীনও নিজের চেষ্টায় ত্রুটি রাখল না। তার যে কোনো উপায়ে আজকেই টাকার দরকার ছিল। এরপর নবীন সোজা নিজের জেঠুকে ফোন করল। ধরা গলায় সে বলল, জেঠু, আমাদের শহরের ওই পুরনো রাজবাড়িটা জলের দরে বেচে দিতে হবে। তার জেঠু আতকে উঠলেন, কিন্তু ওটা তো তোর বাবার শেষ স্মৃতিচিহ্ন। নবীন নীরবে চোখের জল গিলে নিয়ে বলল, জেঠু, বাড়ি তো পরে আবার বানিয়ে নেওয়া যাবে, কিন্তু সম্মান একবার ধুলোয় মিশলে আর কখনো ফিরে পাওয়া যাবে না। সে নিজের পুরনো বন্ধুদের কাছেও হাত পাতল, এমনকি নিজের শেষ সম্বলটুকুও বন্ধক রাখার ব্যবস্থা করল। বাড়ি, সেভিংস আর লোন মিলিয়ে সে 5 কোটির একটা অসাধ্য সাধন করে ফেলল। সে মুক্তির নিঃশ্বাস ছাড়ল এবং বিড়বিড় করে নিজেকে শোনাল, টাকা তো হাতের ময়লা, আবার কামিয়ে নেব, কিন্তু আমার তানিশার দিকে কখনো বিপদকে ঘেঁষতে দেব না। ঠিক তখনই তার পায়ের তলার মাটি হুড়মুড় করে ভেঙে পড়ল। ব্যাংকের হেড অফিস থেকে কল এলো, স্যার, আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে এইমাত্র 5 কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছে। নবীন আতকে উঠল, কি বলছেন? আমি তো কোনো ট্রানজ্যাকশন ইনিশিয়েট করিনি। ব্যাংক ম্যানেজার পরিষ্কার জানিয়ে দিলেন, স্যার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রীতিমতো ওটিপি এবং আপনার সিকিউরিটি পিন ব্যবহার করেই এই লেনদেন হয়েছে। নবীনের কান ভোঁ ভোঁ করতে লাগল। তার হঠাৎ মনে পড়ে গেল যে তার ব্যাংকের পিন এবং পাসওয়ার্ড শুধু একজনের কাছেই ছিল, তানিশা। সে উন্মাদের মতো দৌড়ে তানিশার বাড়িতে গিয়ে পৌঁছাল। তানিশার চোখে মুখে এখন কেবল ঘৃণাই পুঞ্জীভূত ছিল। সে তীব্র তাচ্ছিল্যের দৃষ্টিতে নবীনের দিকে তাকিয়ে বলল, যার নামেই নোটিশ আসুক, আমি শুধু এটুকু স্পষ্ট জানি যে পুলিশ যাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে চলেছে, আমি সেই ফকিন্নির সাথে এক ছাদের তলায় 1 সেকেন্ডও কাটাতে পারব না। গট ইট? নবীন আত্মপক্ষ সমর্থনের জন্য ছটপট করে উঠল, কিন্তু তানিশা তাকে থামিয়ে দিয়ে বিষাক্ত কথা শোনাল, আর হ্যাঁ, তোর ওই পাওনাদারগুলোকে খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিস যে তুই জেলে যাওয়ার পর ওরা যেন ভুলেও আমার দরজায় কড়া না নাড়ে। আমি কাউকে একটা ফুটো করিও দেব না, বুঝেছিস? নবীন চরম হতাশায় নিজের মাথা 2 হাতে চেপে ধরল। তানিশা, তুই কেন বুঝতে পারছিস না যে তোর সাথে ঠিক কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে? তুই কি বদ্ধ পাগল হয়ে গেছিস? কে পাগল? তানিশার মা মাঝখানে রুখে দাঁড়ালেন। বল, কি উপরে নিবি তুই আমাদের? নবীন কাঁপা কাঁপা হাতে নিজের ল্যাপটপের ব্যাগ থেকে কিছু কনফিডেন্সিয়াল কাগজ বের করল। দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই কাগজগুলো দেখো। দেখো যে পুলিশ আসলে কার খোঁজে হন্যে হয়ে ঘুরছে আর কার হাতে হাত কড়া পড়তে চলেছে। এটা ভালো করে দেখো। কিন্তু আসল সত্যিটা দেখার বিন্দুমাত্র চেষ্টা না করে তানিশা ছোঁ মেরে কাগজগুলো ছিনিয়ে নিল। ওর মা ভেঙচি কেটে বললেন,
তোর কি মনে হয় যে এই জালি কাগজ দেখিয়ে আমাদের ভয় পাইয়ে দিবি আর আমাদের তোর প্রতি করুণা উথলে উঠবে? আর নবীন কিছু বলার আগেই তানিশা ওই কাগজগুলো কুচি কুচি করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল। নবীন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তুই কাগজগুলো ছেড়ে ফেলতে পারিস, কিন্তু নির্মম সত্যিটাকে ছেড়তে পারবি না, সে হিমশীতল গলায় বলল। আরে ও সার্কাসের জোকার! তানিশার মা চেঁচিয়ে উঠলেন। এই পুলিশ আর জেলের গল্প তো অনেক পরের কথা। তুই যদি আজ আমাদের চোখের সামনে ধুকে ধুকে মরতেও থাকিস না, তাহলেও আমাদের এক বিন্দুও যায় আসবে না। আমার তো শুধু এই একটাই ভয় হচ্ছে যে তোর এই নোংরামিগুলো যেন আমাদের পরিবার অবধিও না ছিটকে আসে। নবীনের চোখের দৃষ্টিতে এবার এক হাড় হিম করা কাঠিন্য নেমে এসেছিল। সে সোজা তানিশার মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না, আমি আপনাদের মতো অমানুষ নই। আর আমি যদি সত্যিই নোংরা হতাম না, তাহলে আমি সর্বান্তকরণে এটাই চাইতাম যে আপনাদের গায়ে কাদা লাগুক। আজ আপনারা কাগজগুলো ছেড়ে দিলেন, কিন্তু মনে গেঁথে রাখবেন, যখন আসল সত্যিটা আপনাদের সামনে এসে দাঁড়াবে, তখন আপনারা ঠিক এভাবেই অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবেন, যেমন আজ তানিশার পাশে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন। তানিশা বিকট শব্দে অট্টহাসি হাসল। আরে কি সত্যি সত্যির ভজন ধরেছিস? আসল সত্যি হলো এটাই যে তুই একটা আস্ত কাপুরুষ। সত্যি এটাই যে তোর দ্বারা জীবনে কিচ্ছু করা সম্ভব নয়, তাই তো লোকের দরে দরে ভিক্ষে মেকে বেড়াচ্ছিস। তুই কি চাস তোর জেল খাটার পর আমি তোর ধারের বোঝা শোধ করতে রাস্তায় নামি? নবীন একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল আর বসার ঘরের দরজার দিকে ঘুরে দাঁড়াল। তার মুখে এখন আর কোনো আক্ষেপ বা অনুতাপের চিহ্ন ছিল না। সত্যিটা জানার শেষ সুযোগটাও তোমরা নিজেদের হাতে ধ্বংস করলে। খুব ভালোই হলো যে আজ তোমাদের সবার আসল বিভৎস রূপটা আমার চোখের সামনে উন্মোচিত হয়ে গেল। পেছন থেকে তানিশার কর্কশ গলা ভেসে এলো, আরে জোচ্চোর, এই ইমোশনাল ড্রামা অন্য কোথাও গিয়ে দেখা, আমার বাড়িতে এসব নাটক করবি না। নবীন একবারও পেছন ফিরে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল। পরের দিন অফিসে নিস্তব্ধ পরিবেশ তানিশার তীক্ষ্ণ চিৎকারে চিরে গেল। নবীনকে দেখেই সে কটূক্তি ছুড়ে দিল, খুব তো কাজের নাটক করছিস, তোর আসল ভবিষ্যৎ তো ওই জেলের অন্ধকার কুঠরিতে, তাই না? অফিসের বাকি সহকর্মীরা তাজ্জব হয়ে গেল। নবীন চরম সংযম বজায় রেখে বলল, তানিশা, এটা একটা কর্পোরেট অফিস, এখানে এসব বস্তির তামাশা করিস না। সবারই জানা উচিত যে এই ১ নম্বর চিটার কি জঘন্য খেলা খেলেছে আমাদের সাথে। তানিশা তারস্বরে চেঁচিয়ে উঠল, ব্যুরো এর টিকি ছুঁতে চলেছে, আর এ সবার পায়ে পড়ে ভিক্ষে চাইছে? আমি এই ক্রিমিনালের সাথে আমার এনগেজমেন্ট ভেঙে দিয়েছি। নবীন শান্ত কিন্তু ইস্পাত কঠিন স্বরে বলল, সম্পর্ক ভাঙা খুব সহজ কাজ তানিশা, কিন্তু যেদিন তুই আসল সত্যিটা জানতে পারবি, তুই নিজেই নিজেকে আর জোড়া লাগাতে পারবি না। রাগে অন্ধ হয়ে তানিশা গোটা ফ্লোরের সবার সামনে নবীনকে সপাটে চর কষিয়ে দিল। কি করবি? প্রতিশোধ নিবি? মার না, গায়ে চোর থাকলে আমাকে ছুঁয়ে দেখ। সাথে সাথে পুরো ফ্লোরে এক পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। নবীন নিজের হাত তুলল আর এক প্রচণ্ড চরের শব্দে তানিশাকে ঘুরিয়ে জবাব দিল। তানিশা ভিড়মি খেয়ে গেল। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, তুললাম। নবীন স্পষ্ট এবং তীক্ষ্ণ ভাষায় বলল, তুই তো এইমাত্র বললি আমাকে মারতে। আমি শুধু তোর ইচ্ছেটাকে সম্মান জানালাম। ঠিক তখনই বিক্রম মাঝখানে এসে মাতব্বরি শুরু করল। নবীন, এটা আমার নিজস্ব কোম্পানি, কোনো পাড়ার রকের আড্ডা নয়। তুই কেমন অমানুষ রে! এত রূপবতী একটা মেয়েকে তোর তো মাথায় করে রাখা উচিত ছিল। নবীন তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, বিক্রম, এটা আমাদের একদম ব্যক্তিগত ব্যাপার, তুমি এর মাঝখানে নাক গলাতে এসো না। বিক্রম ক্রূর হাসি হাসল, তোর হয়তো জানা নেই তুই এখানে আমার দয়ায় চাকরি করছিস। আমি তোকে এই মুহূর্তে, এই সেকেন্ডে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। গেট লস্ট। নবীনের চেহারায় এক বিন্দুও চিন্তার ভাঁজ পড়ল না, কিন্তু তানিশা পেছন থেকে সবচেয়ে বিষাক্ত ছোবলটা মারল। ঘাড় ধাক্কা তো আমি ওকে দিয়েছি বিক্রম, আমি ওর সাথে আমার সব সম্পর্ক শেষ করে দিয়েছি। বিক্রমের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটে উঠল। হোয়াট? সত্যি বলছিস? গোটা অফিসের স্টাফদের সামনে নবীন একা দাঁড়িয়েছিল, চাকরিহীন, ভালোবাসাহীন আর সম্মানহীন হয়ে, কিন্তু তার ওই ভয়ঙ্কর নীরবতার গভীরে এক প্রলয়ঙ্করী ঝড় লুকিয়েছিল। পরের দিন সকালেই কবির অনন্যা সেনগুপ্তের কোম্পানিতে বিশাল পদে জয়েন করে নিল, যেখানে ক্ষমতা আর সম্মান দুটোই তার হাতের মুঠোয় এলো। আর এই সেলিব্রেশনে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করা হলো। সন্ধ্যাবেলায় কবির তানিশার অফিসে গিয়ে হাজির হলো। কবির একটা তাড়া ফাইল ওর ডেস্কে ছুড়ে দিয়ে বলল, এইগুলো ভালো করে দেখ তানিশা মুখার্জি, ফেক কোম্পানি, হাওয়ালার কোটি কোটি টাকা, ব্ল্যাক মানি, সবকিছুর লাইসেন্স তোর নিজের নামে আছে। ফাইলের পাতা উল্টাতেই তানিশার মুখের রক্ত শুকিয়ে গেল। কি? কিন্তু আমি তো এগুলোর একটাতেও কখনো সই করিনি, এগুলো আমার নাম হতেই পারে না। তুই বিক্রমের ওপর অন্ধ বিশ্বাস করেছিলি, আর সে তোকে ঢাল হিসেবে ব্যবহার করে ফাঁসিয়ে দিয়েছে। কবির চূড়ান্ত রুক্ষভাবে বলল,
বিক্রম কখনো এমনটা করতে পারে না। ও আমার সাথে এমন বেইমানি করবে না। তোর নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আমি এক্ষুনি ওর নম্বরে ডায়াল করছি। তানিশা কাপা হাতে কল লাগালো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। ফোন সুইচড অফ কেন বলছে? কারণ সে তোকে বলির পাঠা বানিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। অ্যান্টি করাপশনের হাতে এই সব অকাট্য প্রমাণ পৌঁছে গেছে। এখন ভগবানও তোকে বাঁচাতে পারবে না। তানিশা হু হু করে কেঁদে উঠল। সে কবিরের পায়ের কাছে লুটিয়ে পড়ল। কবির, প্লিজ আমাকে এই বিপদ থেকে বাঁচাও। তুমি মুখ ফিরিয়ে নিলে আমাকে কে দেখবে? কবির সজোরে নিজের পা ছাড়িয়ে নিল। বাঁচাবো? যে মানুষটা নিজের সর্বস্ব দিয়ে তোকে বাঁচাতে চেয়েছিল, তাকে তো তুই জঞ্জালের মতো ছুঁড়ে ফেলেছিস। আজ নবীনের বাড়িতে গ্র্যান্ড পার্টি আছে, নতুন কর্পোরেশনে চিফ আর্কিটেক্ট হিসেবে জয়েন করার আনন্দে, আর আমি সেখানেই সেলিব্রেট করতে যাচ্ছি। তানিশা পাগলের মতো আর্তনাদ করে উঠল। নবীন? সে নিজের মাকে কল করল এবং হাহাকার করে বলল, এক্ষুনি নবীনের বাড়িতে চলে এসো। সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সেখানে পৌঁছতেই চিৎকার করে পার্টির সবাইকে স্তব্ধ করে দিল। নবীন, প্লিজ আমাকে এই নরক থেকে বাঁচিয়ে নাও আমার ভালোবাসা। প্লিজ আমাকে বাঁচাও। নবীনের চোখের তারায় এখন আর কোনো প্রেমের রেশ নেই, শুধুই এক হিমশীতল শূন্যতা বিরাজ করছিল। সে বরফের মতো ঠান্ডা স্বরে জিজ্ঞেস করল, অপদার্থ, নিষ্কর্মা, পথের ভিখারি, এই শব্দগুলোই তো তুই আমাকে উপহার দিতি, তাই না? তাহলে এখন এই ভালোবাসা শব্দটা কোন ডিকশনারি থেকে আমদানি করলি? তানিশা নিজের কান ধরে হাউ হাউ করে কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করে দে নবীন, আমার চরম ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। দেখ, পুলিশ আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। শুধু এই 5 কোটি টাকাটা দিয়ে দে আর আমাকে এই যাত্রায় বাঁচিয়ে নে, প্লিজ। নবীন একটা তাচ্ছিল্যের হাসি হেসে ওর চোখের দিকে তাকালো আর পাল্টা জিজ্ঞেস করল, কোথা থেকে দেব? কোন জাদুর কাঠিতে দেব আমি টাকা? ওই 5 কোটি টাকা তো আমি তোর হাতেই তুলে দিয়েছিলাম। তুই তো সেই টাকা দিয়ে স্পেনের ফার্ম হাউস আর ইউরোপের বিলাসবহুল ট্রিপ কিনে নিয়েছিলি। ঠিক সেই মুহূর্তে সেখানে তানিশার মা এবং ভাই রোহানও এসে হাজির হয়। নবীনের গলার আওয়াজ এখন ইস্পাতের মতো কঠিন ছিল। সে তানিশার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি আমার ভিটে মাটি, আমার বাবা মায়ের স্মৃতি, সব কিছু বেচে দিয়েছিলাম শুধু তোকে জেল থেকে বাঁচানোর জন্য। আর তুই তার বদলে কি করলি? নিজের ভাইয়ের হাতে ওই কোটি কোটি টাকা তুলে দিলি ফুর্তি করার জন্য। তাহলে যা, এখন নিজের ভাইয়ের কাছে হাত পা, সেই তোকে টাকা দিয়ে বাঁচাবে। তানিশা উদ্ভ্রান্তের মতো রোহানের দিকে ছুটে গেল। রোহান, আমার ভাই, আমি তোকে ওই টাকাগুলো দিয়েছিলাম না, তুই ফিরিয়ে দে আমাকে। রোহান তীব্র ঘৃণায় নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিল। আমার কাছে ওসব কোনো টাকা পয়সা নেই, আর যদি তোর কপালে জেল লেখা থাকে তো তুই যা। আজ থেকে তুই আমাদের পরিবারের কেউ নস, তুই আমাদের জন্য মরে গেছিস, বুঝতে পারলি? তানিশা অসহায়ভাবে তার মায়ের দিকে ঘুরল। মা, তুমি অন্তত কিছু বলো। কিন্তু তার মাও চরম বিরক্তি নিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। রোহান নিজের মায়ের হাত শক্ত করে ধরল এবং বলল, মা, তুমি কি আমার সাথে সম্মানের সাথে বাঁচবে, নাকি প্রতারক মেয়ের সাথে জেলের ঘালি টানতে যাবে? মা একবারও পেছন ফিরে না তাকিয়ে রোহানের সাথে গটগট করে হেঁটে চলে গেলেন। মাঝখানে একা দাঁড়িয়ে রইল তানিশা। সে আবার নবীনের পায়ের কাছে লুটিয়ে পড়ল। নবীন, দেখ, এখনো সব শেষ হয়ে যায়নি। মনে করে দেখ তুই আমাকে কতটা ভালোবাসতি। প্লিজ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নে। ঠিক তখনই সেখানে পুলিশের কনভয়ে এসে পৌঁছায়। অ্যান্টি করাপশনের অফিসার এগিয়ে এসে কড়া গলায় বললেন, মিস তানিশা মুখার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিমেষের মধ্যে হাত করা তানিশার হাতে পরিয়ে দেওয়া হলো। সে তখনও তারস্বরে চিৎকার করছিল, নবীন, আমাকে বাঁচাও। কিন্তু নবীন একবারের জন্য পিছন ফিরে তাকাল না। সে খুব ভালো করেই জানত যে যেমন বীজ বপন করবে তাকে ঠিক তেমনই ফসল ঘরে তুলতে হবে। আপনারা যদি এই গল্পের পরবর্তী অংশ দেখতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটিতে 5000 লাইকের টার্গেট পূর্ণ করে দিন এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানান।